সুপ্রদর্শক, একটি বাংলা কথা প্রবাদও বলতে পারেন, আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে কারো ঠান্ডা যদি লাগে তাহলে বলা হয় যে ওষুধ খেলে সর্দি 7.5 দিনে, না খেলে 1.5 সপ্তাহে। সর্দি হলো একটি ভাইরাস জনিত পরিস্থিতি এবং এখন আমরা একটি মহামারীতে ভুগছি, সেটিও ভাইরাস জনিত। তাহলে এই ভাইরাসে আক্রান্ত হলে ওষুধ খেলে এমনিতেই ভালো হয়ে যাওয়ার কথা, ওষুধ না খেলেও ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও কেন আমরা ওষুধের পেছনে ছুটছি? কেন আমরা আশায় আছি যে একটি কার্যকরী ওষুধ আসবে যা থেকে মানুষ কিছুটা নিস্তার পাবে? সেটি হলো যে এই ভাইরাস আক্রমণের পর মানুষের শরীরে যেসব ক্ষতি হয় সেসব ক্ষতিগুলো সারিয়ে তুলতে কিংবা ক্ষতিগুলো ঠেকাতে একটি ওষুধের, কার্যকর ওষুধের প্রত্যাশা সবাই করছেন। বাজারে বেশ কিছু ওষুধের নামও আছে, সেগুলো নিয়ে নানা রকম কথাও আছে। এবং এই ভাইরাসটির উপস্থিতি শরীরে অল্প খরচে, অল্প সময়ের ভেতরে চিহ্নিত করার জন্যে যে পরীক্ষার কিট দরকার তা নিয়ে বাংলাদেশের একটি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র আবিষ্কার করেছে এবং এ নিয়েও নানা রকম কথা আছে। যেই ওষুধ প্রয়োগ করলে এই ভাইরাস শরীরে ঢোকার পরেও কোনো রোগের সৃষ্টি করতে পারবে না, ক্ষতির করতে পারবে না, সেটি তৈরির জন্য বাংলাদেশের একটি সংস্থা গ্লোব বায়োটেক টিকা বা ভ্যাকসিন তৈরি করার পথে আছে, তাদের গবেষণা চলছে। তাহলে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে, পুরো বিশ্বের জীবনযাত্রা বদলে যাচ্ছে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক নানা ধরনের পরিবর্তনের আভাস এই মহামারী এরই মধ্যে সূচনা করেছে। এর শেষ কোথায় হবে আমরা কেউ জানি না, কিন্তু বড় ধরনের ক্ষতি ঠেকানোর জন্যে সবাই আশা করছে যে একটি কার্যকরী ওষুধ, কার্যকরী ভ্যাকসিন মানুষের হাতে চলে আসবে। কিন্তু সেটি কবে? আলোচনা করব জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আর ওয়ার্সা দিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমার আমন্ত্রিত অতিথি চারজন। আমার সঙ্গে রয়েছেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এস.এম.এ রহমান। আমার সঙ্গে রয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ডক্টর নাজনীন সুলতানা। আমার সঙ্গে রয়েছেন রোগ নিয়ন্ত্রণ শাখার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ এবং আমার সঙ্গে রয়েছেন অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ডক্টর বিজন কুমার শীল। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আলোচনা শুরু করতে চাই ডক্টর বিজন কুমার শীল, আপনাকে দিয়ে। আপনি বিজ্ঞানী মানুষ, আমাদের জন্য আসলে এই মহামারীতে বাংলাদেশের জন্য বিশেষ করে আশার কোনো খবর আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। বেশ জটিল এই প্রশ্নটির উত্তর দেওয়া, কারণ আসলে সারা পৃথিবীময় যে মহামারী চলছে বাংলাদেশ তার বাইরে নয়। তো এটা আসলে কোন দিকে যাচ্ছে এটা বলা বেশ জটিল, কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে, সেটা থেকে আমরা মনে করছি, আমরা বলতে পারি যে এখন কিন্তু রোগের যে তীব্রতা কিছুটা কমছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা পেয়েছি, যে একটা ফ্যামিলিতে যদি একজন বা দুজন ইনফেক্টেড হয়, বাকিদের মধ্যে কিন্তু হরাইজন্টালি ভাইরাসটা স্প্রেড করে অ্যান্টিবডি দিচ্ছে এবং ওনাদের কিন্তু খুব একটা সিমটম দেখা যাচ্ছে না। এটি একটি খুব ভালো দিক যে আমরা প্রায় 200 সাবজেক্ট দেখেছি, 10-15 ফ্যামিলির, এবং আমরা প্রায় 98% লোকের মধ্যে অ্যান্টিবডি পেয়েছি, যেটি কোনোভাবে বোঝা যাবে না অ্যান্টিবডি টেস্ট না করলে। এই জিনিসটা একটা ইন্ডিকেশন দিচ্ছে যে যদি হার্ড ইমিউনিটি বাড়তে থাকে তাহলে ভাইরাস সাধারণত কোনো সুইটেবল হোস্ট পাবে না যেখানে সে গ্রো করতে পারবে। ডক্টর বিজন কুমার শীল, আপনি যেই তথ্যটি দিলেন, এটি কোনো রকম গবেষণা করে, কোনো রকম জরিপ করে এই ধারণায় আপনি পৌঁছেছেন নাকি এটি আপনার অনুমান? না, সে অনুমান না, আমরা কিছু স্যাম্পল পেয়েছি, কিছু ফ্যামিলি আমাদেরকে নিয়ে স্যাম্পলগুলো দিয়েছে। তবে এটা একটি জাস্ট মানে প্রাথমিক একটা আইডিয়া। এটাকে যদি আপনি বাস্তবায়িত করতে চান তাহলে ঢাকাতে খুব অর্গানাইজড ওয়েতে ডিজাইন করে যদি স্টাডি করা হয় এই মুহূর্তে, এবং দেখা যায় কত মানে মানুষের ভিতরে অ্যান্টিবডি ডেভেলপ করেছে, তাহলে কিন্তু আপনি ইজিলি একটা অনুমান করতে পারেন যে ভাইরাস ইনফেকশন কোন দিকে যাচ্ছে, মানে আমরা কত দ্রুত বা কত সময়ের মধ্যে ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। এটা কিন্তু আপনারা যে কিট উদ্ভাবন করেছেন সেটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এবং তারা অ্যান্টিবডি টেস্টের ক্ষেত্রে আপনাদের এই কিট কার্যকর বলে বলেছে। তো এটি শেষ পর্যন্ত কি পরিস্থিতিতে আছে?
না দেখুন, ওনারা একটা প্রতিবেদন দিয়েছিলেন, কিন্তু সমস্যা হলো যে এই প্রতিবেদন দেওয়ার পরে ডিজিডি একটি নতুন গাইডলাইন ফলো করে, মানে আমাদের যারা সেটি হচ্ছে ইউএস এফডিএ আমব্রেলা গাইডলাইন। তো এই গাইডলাইন অ্যাডপ্ট করার জন্য আগের যে স্টাডিটা এখানে কাজ করছে না। তো ওনারা আমাদের বলছেন যে এটা নতুন করে আবার দেখতে হবে। আমরা ইন্টারনালি আবার নতুন গাইডলাইন যে স্টাডি করেছি, করে দেখেছি যে আমাদের কিটের বঙ্গবন্ধু থেকে যে 70% বলা হয়েছে, আমরা 97% করতে পারছি। কারণ ইউএস গাইডলাইনটা অত্যন্ত সহজ। আমরা অনেক স্যাম্পল টেস্ট করেছিলাম, কিন্তু ইউএস গাইডলাইন বলছে 30টা পজিটিভ স্যাম্পল, কনফার্ম অ্যান্টিবডি আছে এরকম স্যাম্পল, এবং 80টা নেগেটিভ স্যাম্পল টেস্ট করতে হবে। খুব সামান্য পরিমাণ স্যাম্পল, টোটাল 110টা। আমরা হয়তো 5-6 করেছি, এবং বঙ্গবন্ধু করেছে 510টা স্যাম্পল। যার জন্য নতুন গাইডলাইনটি আমাদের জন্য খুব সুবিধাজনক। তো কিন্তু একটি বিষয় যদি আমরা দেখতে পাচ্ছি যে এই স্যাম্পলকে ক্যারেক্টারাইজ করার মতো যে টেস্ট কিট আমাদের দেশে এই মুহূর্তে নেই। তো এটি যদি আমদানি করা যায় তাহলে আমাদের টেস্ট কিটটি থার্ড পার্টি খুব শীঘ্রই ব্যবহার করতে পারবে, এবং তখন একটা অনুমোদনের সম্ভাবনা আমাদের আছে। তাহলে বিদেশ থেকে কিছু বিষয়, কিছু জিনিস আনার বিষয় এর সঙ্গে জড়িয়ে আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কতদিনের মধ্যে আপনাদের এই কিট সহজলভ্য হতে পারে মানুষের জন্য? না দেখুন, যদি কিটটা চলে আসে, কিটটা তো খুব বেশি না 10 থেকে 15 রাখতে পারে যদি অর্ডার দেওয়া হয়, এবং ডিজিএ যদি অ্যাপ্রুভাল দেয় এনওসি দেয়। আর 110টা স্যাম্পল টেস্ট করতে খুব বেশি হবে, ম্যাক্সিমাম আমি মনে করি 1 সপ্তাহ বেশি লাগার কথা। তো 1 সপ্তাহ যদি লাগে তাহলে আপনার নেক্সট 7 ডেজ এটা রিপোর্ট দেওয়া সম্ভব। তাহলে আমি আগে বলেছি যে গাইডলাইনটা আমাদের জীবনকে অনেক সহজতর করেছে। আমরা আগে বেশ গেছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বিজ্ঞানীরা 510টা স্যাম্পল টেস্ট করেছে, এখানে মাত্র দরকার এখন 110টা। এবং এটা অত্যন্ত সহজতর একটা গাইডলাইন, যেটা আমরা সাধুবাদ জানাই। যদি বিলম্ব দিয়েছেন আমাদেরকে, হয়তো আগের দিকে এটা অনেক আগে আমরা টেস্ট কিটটা বাজারে আনতে পারতাম। আমি আপনার কাছে আলোচনায় আবার আসবো। আমি জনাব ডক্টর বেনজির আহমেদের কাছে একটু যেতে চাই। ডক্টর বেনজির আহমেদ, তাহলে এই যে এত মানুষ আক্রান্ত হচ্ছে দুনিয়া জুড়েই, কোনো ওষুধ তাদের এই কষ্ট উপশম করার জন্যে নেই কি? ধন্যবাদ। নেই তা না, আসলে আমরা প্রতিরোধেই বেশি জোর দিতে চাই, যদিও যথাৎ কোনো মানুষের যদি সংক্রমণ না হয় সেটা হলো সবচেয়ে ভালো, এবং সারা বিশ্ব জুড়েই সেটাতেই জোর দেওয়া হচ্ছে। তারপরেও আমরা সকলকে যে আক্রমণ থেকে সুরক্ষা দিতে পারবো তা না। এখন আক্রমণ হলে আবার সবার ওষুধও লাগছে না। নানা ধরনের ওষুধের কথা বলা হচ্ছে, নানা ধরনের টুকটাক এগুলোর কথা বলা হচ্ছে। এগুলোর খুব একটা কার্যকারিতা আছে তা নেই, বরঞ্চ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাকে আমি মাঝে মাঝে এখন বলছি দ্য মেডিসিন ফর ম্যানেজমেন্ট অফ করোনা ভাইরাস, সেটা হচ্ছে অক্সিজেন। কারণ এই করোনা ভাইরাসের যে সংক্রমণটা হয় সেখানে মূল আলটিমেটলি সমস্যাটা দেখা দেয় অক্সিজেনকে ঘিরে। অর্থাৎ অক্সিজেনের যদি স্বল্পতা হয় তাহলে তার প্রভাবটা হয় বহুমাত্রিক। আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় তাতে আক্রান্ত হয়, যেটা আসলে আলটিমেটলি জীবনঘাতী হতে পারে। তো সুতরাং আমরা যদি এইভাবে প্ল্যানটা করি, এবং যেটা দেখা গেছে কার্যকরী হয়েছে ইভেন আমাদের দেশেও, যে খুব ভালো করে যদি রোগীকে মনিটরিং করা যায়, সেটা বাড়িতে হোক বা হাসপাতালে হোক, বারবার যদি মনিটরিং করা যায়, বিশেষত তার অক্সিজেনের যে রক্তে ঘনত্ব, এইটা যদি ঠিক মতো দেখা যায় এবং তার যদি অক্সিজেনের এই ঘনত্বে কমে আসে, সেক্ষেত্রে দ্রুত যদি তার অক্সিজেনের ব্যবস্থা করা যায়, এটাই এ পর্যন্ত সবচেয়ে কার্যকরী চিকিৎসা। অন্যগুলো প্রশ্ন সাপেক্ষ। আপনি জানেন যে নানা ধরনের ওষুধ, নানা ধরনের টুকটাক নানাজন পরামর্শ দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বৈজ্ঞানিকভাবে কোনোটা প্রমাণিত হয়নি এখন পর্যন্ত যেই ওষুধটা তার একেবারে নিরাময় করবে, বা কোনো কোনো ক্ষেত্রে আপনার উপসর্গগুলো, বিশেষ করে যারা মারাত্মক রোগী, সেক্ষেত্রে কোনো কোনো ওষুধ বা রেজিমেন্ট, কয়েকটা ওষুধের মিলিত যে আপনার রেজিমেন্টটা, সেইটা বলা হয়
কোনো কোনো ক্ষেত্রে এটা মানে সহায়ক হয়েছে। তারপরেও একেবারে বৈজ্ঞানিকভাবে আমরা যেভাবে বলি যে ঠিক নির্দিষ্ট এই ওষুধটা দিলে ওষুধটা সারবেই, এইরকম এখনো আসেনি। এখন আমাদের ধরেন প্লাজমার কথা বলতে পারি আমরা, বা রেমডেসিভির, ওই ধরনের যতগুলো ওষুধ এসেছে, আপনি জানেন কোন কোন ওষুধ ইভেন লাল তালিকাভুক্ত করার মতো অবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, কারণ ওগুলো দিতে গিয়ে ভালোর চেয়ে খারাপ বেশি হতে পারে। সেই জন্য আমি মনে করি দুটো জিনিস, যেটা আগে বললাম, আই ওয়ান্ট টু রিপিট ইট, যে আমাদের মূল মনোযোগটা হওয়া উচিত যাতে রোগ না হয়। আর দ্বিতীয়ত হলো যে আমাদের অক্সিজেনের উপরে। পাশাপাশি আমি ডক্টর বিজনের একটা কথা সম্বন্ধে একটু মতামত দিতে চাই। উনি হার্ড ইমিউনিটির কথাটা উচ্চারণ করেছেন, যে পরিবারে একজনের হলে অন্যদের মধ্যে অ্যান্টিবডি পায়। এটাকে আমি জনস্বাস্থ্যের ভাষায় হার্ড ইমিউনিটি বলি না। হার্ড ইমিউনিটি জাস্ট একটা পরিবারের মধ্যে না। হার্ড ইমিউনিটি আমরা যেরকম ভেড়া পাল বলি, এখানে আমরা একটা জনগোষ্ঠীকে বুঝাই, ঠিক একটা পরিবারে এটা বোঝাতে চাই না। এক। 2 নম্বর হলো, পরিবারের এই সদস্যদের অ্যান্টিবডি পাওয়া মানে ইমিউনিটি না, বরঞ্চ বলতে পারি আমরা যে পরিবারের একজন সদস্য হলে, আক্রান্ত হলে, যেহেতু ওখানে আইসোলেশনটা ঠিক মতো হয় না, আমিও কিছু রোগীকে মনিটর করেছি, ওখানে আসলে আইসোলেশনটা ঠিক মতো হয় না। হয়তো ওয়াইফ আক্রান্ত হয়েছেন, হাজবেন্ড তার কাছে যান, ছেলে আক্রান্ত হয়েছেন, বাবা মানতে পারেন না, মা মানতে পারেন না, তার ফলে আসলে সংক্রমণটা ওনাদেরও হয়েছে। আর উনি যেটা বলছেন সেটা হলো আমাদের এজ অ্যাডভান্টেজ, যে আমাদের যেহেতু আমাদের বেশিরভাগ লোকজনের বয়স আনুপাতিক হারে কম বাংলাদেশে, সুতরাং তাদের মধ্যে লক্ষণটা অত মারাত্মক হয় না, আইদার উপসর্গহীন হয় অথবা মৃদু লক্ষণ হয়। তো এটাকে যদি আমরা হার্ড ইমিউনিটির সাথে গুলিয়ে ফেলি এবং এটাকে যদি আমরা বলি বাংলাদেশে সংক্রমণ কম হবে, এটা কিন্তু ভুল বার্তা যাবে জনসাধারণের কাছে। আসলে ওই পরিবারে যতজন আক্রান্ত হয়েছে, বরঞ্চ আক্রান্তর তালিকায় ওনারাও যুক্ত হওয়া উচিত। এবং এটা যুক্ত না হওয়ার ফলে বাংলাদেশে একটা বিভ্রান্তি হচ্ছে যে আমাদের সংক্রমণ কম। আসলে আমাদের একজন পরিবারে আক্রান্ত হলে অন্যরা যখন আক্রান্ত হন তখন আর তাদের পরীক্ষা করা হচ্ছে না। সেই জন্য আমাদের স্বাস্থ্য দপ্তরের সংখ্যা আসছে না। আমি আপনার কাছে আবারও আসবো। ডক্টর বিজন কুমার শীল, আপনার কথার সঙ্গে সামান্য দ্বিমত পাওয়া গেল, কি বলবেন আপনি? আপনি যে বক্তব্য বলেছেন সংক্রমণ বিষয়ে, হার্ড ইমিউনিটি বিষয়ে, তার সঙ্গে ডক্টর বেনজির আহমেদ কিছুটা দ্বিমত পোষণ করলেন, আপনি কি বলবেন? স্যার যেটা বলেছেন সেটাও ঠিক, আবার আমি যেটা বলছি যে আমরা এই যে এবং এটাকে প্রমাণ করতে হলে আপনাকে একটা ডিজাইন করে অ্যান্টিবডি স্টাডি করতে হবে, তাহলে বলতে হবে হার্ড ইমিউনিটি। আমাদের একটা অবজারভেশন, যেটাকে আমরা ওই দিকে টার্ন করে দিতে পারি, মানে কতগুলো একটা সমাজে কত মানুষের মধ্যে অ্যান্টিবডি আসছে, এটা তো একটা ডিফাইন স্টাডি করতে হবে না। ধরেন আপনি 50-60 স্যাম্পল করতে পারেন, যেটা স্পেনে করেছিল, সেটাই করতে হবে। আমরা বলছি যে এই ধরনের অ্যান্টিবডি দেখা যাচ্ছে, যেটা আমরা আমাদের মানে কি বলে ইনফেকশন তালিকা আনছি না। তো আমরা বলছি, আমরা দেখেছি, আপনারা ওয়েল ডিজাইন করে স্টাডি করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতগুলো মানুষের মধ্যে অ্যান্টিবডি ঢাকা শহরে আসছে, একটি ঢাকা শহরে। তবে ডক্টর বিজন, আপনি আমাদের কাছে আসলে খুবই সম্মানিত একজন ব্যক্তি, বাংলাদেশে আপনি খুব একজন জনপ্রিয় ব্যক্তি। সুতরাং আমি অনুরোধ করবো, আপনার মুখ দিয়ে যে কোনো কথা সেটা কিন্তু বিরাট মূল্য ক্যারি করে মানুষের কাছে। তাহলে মানুষের কাছে যদি আপাতত এক ধরনের নিরাপত্তা বোধ সৃষ্টি হয়, সেটা ক্ষতি করে। সেই জন্য অনুরোধ করব, এই জনস্বাস্থ্যের টার্ম গুলো যখন আমরা ব্যবহার করি, হার্ড ইমিউনিটি কিংবা সংক্রমণ কমে আসছে কিংবা আগামী মাসে সংক্রমণ কমে যাবে, বিশেষ করে আপনাদের মতো যারা অত্যন্ত শ্রদ্ধেয় জন ব্যক্তিত্ব, তাদের মুখ থেকে আসলে এটা কিন্তু একটা ইম্প্যাক্ট হয় হিউজ। সেজন্য অনুরোধ করব যে আপনি যখন এগুলো বলবেন একটু কাইন্ডলি, এই কারণে সাধারণ মানুষ কিন্তু অত বোঝে না। আমরা যখন নিজেরা আলোচনা করি তখন এগুলো অনেক কথা বলতে পারি। ধন্যবাদ। না, আপনার মতামতকে খাটো করছি না। জি, ডক্টর বিজন কিছু বলবেন? না স্যার, ঠিকই বলেছেন যে আমাদের একটা মন্তব্যের অনেক মূল্য আছে। তবে আমি যে জিনিসটা আগে বলেছি, এখনো বলছি, যে হার্ড ইমিউনিটি দেখার সময় এসছে, দেখতে হবে। মানে আপনি একজন লকডাউন করেছেন বা কোয়ারেন্টাইনে গেছেন, সেই এলাকা কতগুলো ব্যক্তি অ্যান্টিবডি আসছে, এটা দেখা উচিত। এতে কিন্তু আপনাদেরকে একটা খুব সলিড ব্যাকগ্রাউন্ড বা আপনাদের কনফিডেন্স বিল্ড করবে, না
এই এলাকায় লকডাউন ছিল। মানে আপনি বোধহয় সেরো সার্ভিলেন্সের কথা বলছেন ডক্টর বিজয়। আমাদের যে কোনোখানে এরকম যখন সংক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন বস্তিতে আমরা বলছি যে লোকজনের সংক্রমণ হচ্ছে না, এখানে যদি আমরা সেরো সার্ভিলেন্স করি তাহলে আমরা চিত্রটা বুঝতে পারবো যে কত লোক আক্রান্ত হয়েছে। এটা হার্ড ইমিউনিটি না বলে আমরা বলতে চাই যে কত ভাগ লোক আক্রান্ত হয়েছে সেটা নিরূপণ করার জন্য সেরো সার্ভিলেন্স করা উচিত। আমার মনে হয় আপনি বোধহয় এটাই বলতে চাচ্ছেন। মানে কিন্তু অ্যান্টিবডি আসে। হ্যাঁ অবশ্যই, বেশিরভাগ মানুষদের অ্যান্টিবডি আসে, অনেকটা আমাদের জন্য সুখবর হবে। জি, আমি একটু ডক্টর নাজনীন সুলতানার সঙ্গে যুক্ত হতে চাই। ডক্টর নাজনীন সুলতানা, এই মুহূর্তে আপনি কানাডাতে আছেন এবং কানাডা সরকার একটি উদ্যোগ নিয়েছে যে সে দেশের নাগরিকদের কারা কারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, কাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটি তারা নিরূপণ করছে, কিন্তু নাগরিকদেরকে তারা সেই তথ্যটি দিচ্ছে না যে তুমি আক্রান্ত হয়েছিল বা অমুক আক্রান্ত হয়েছিল। তাহলে এই অ্যান্টিবডি টেস্টের এই করোনা মহামারী মোকাবেলায় আসলে কোনো গুরুত্ব আছে কি না, কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি কানাডা সরকার যেটা নিচ্ছেন যে আমার প্রত্যেকেরই চেক করা হচ্ছে, আর কারো যদি কানাডা সরকার নিয়মই হচ্ছে কোনো একটি জিনিস কিন্তু আসলে অফিসিয়ালি বাসায় জানানো হয় না, কিন্তু তাদের কিন্তু সেটা রেকর্ডে থাকে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা 100% কনফিডেন্ট যে এখানে সরকার যে টেস্টটা করছে বা অ্যান্টিবডি হচ্ছে সেটা অবশ্যই মানে এদেশের মানুষের কল্যাণের জন্যই হচ্ছে। আর আমি একটু বিজনদার মানে কথা পরিপ্রেক্ষিতে একটু কথা বলতে চাই। আমি করোনা ভাইরাসকে নিয়ে খুবই আগে ভয় পেতাম না, এখনো পাই না, কিন্তু মাঝখানে আমার পরিবারে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জুন মাসের 4 তারিখে আমার ছোট ভাই ডক্টর মহিদুল হাসান, সে চট্টগ্রাম মেডিকেলে ইএমও ছিলেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলেন। তিনি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চলে যান। আজকে একটা 40 দিনের কাজ হচ্ছিল বাসায়। আমার কাছে করোনা ভাইরাস আমার সাথে সারা জীবন একটা ইমোশনাল জড়িত থাকবে, কারণ সে একজন ডাক্তার, সে চিরাং মেডিকেল থেকে পাশ করা ডাক্তার, সে চিরাং মেডিকেলে কর্মরত ছিল, কিন্তু সে আমার বাসায় ছিল। সে এবং আমার মা দুজনেই করোনা ভাইরাস পজিটিভ হন। আমার মা 66 ইয়ার্স ওল্ড, উনি ডায়াবেটিসের রুগী, উনি হাই প্রেশারের রুগী, কিন্তু আমার মা রিকভার করে গেছেন। কিন্তু তাকে যখন হসপিটালাইজ করা হলো, আমি জানি না কি হলো, তার অক্সিমিটার ছিল, তার সবকিছু মনিটর হচ্ছিল, কিন্তু তার শরীরে তাকে যত ওষুধই দেওয়া হচ্ছিল, তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে, তাকে ফাইনালি রেমডেসিভিরও দেওয়া হচ্ছিল, কিন্তু তার বডি যে রেসপন্স করেনি। দ্যাট মিনস এই ভাইরাসের সাথে বডির ইমিউন সিস্টেম খুব কঠিনভাবে জড়িত। আমার মা উনি 66 ইয়ার ওল্ড, উনি রিকভার করে গিয়েছেন, আর সে ছিল 40, সে পারেনি। এই ক্ষেত্রে দাদা আমি কি বলতে পারি? জি জি, ডক্টর বিজন কুমার শীল। হ্যাঁ, আপনার কথাটা খুব ইম্পর্টেন্ট যে আপনার মা 66 ইয়ার ওল্ড এবং উনি ডায়াবেটিক রোগী, কিন্তু উনি সার্ভাইভ করেছেন। দেখুন, আমার একটা জিনিস কিন্তু দেখেছি, এটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন, যে সমস্ত রোগীদের অধিক মাত্রায় ওষুধ দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের সার্ভিস বললেন যে নানান ধরনের ওষুধ দেওয়া হচ্ছে, কোনটা কাজ হবে কোনটা কাজ হবে না। তারপরে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে স্টেরয়েড দেওয়া হচ্ছে। এই স্টেরয়েড যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু ইমিউন সিস্টেম অনেকটা দুর্বল হচ্ছে এবং ভাইরাসের মাল্টিপ্লিকেশন সাইকেল লিন্ডারিং হচ্ছে। আপনারা জানেন যে এই ভাইরাস ইনফেকশন করলে সাধারণত ইমিউন সেলগুলো ইভেন 94% কি করতে পারে। সেই অবস্থায় যদি আপনি স্টেরয়েড দেন বা এই জাতীয় কোনো ইনজেকশন দেওয়া বা এই জাতীয় কোনো ওষুধ খাওয়া হয়, তাহলে কিন্তু আপনার ইমিউন সিস্টেম আরো ড্রাস্টিক্যালি ড্যামেজ হয়ে যাবে। তো যেটা হয় কি, আমার যেটা পেয়েছি, মানে এটা হয়তো বা আমি ঠিক বলবো কেমন লাগবে আমি জানি না, যে বাড়িতে একটা ছেলের যদি অসুখ হয় তার কিন্তু চিকিৎসার ধরনটা অন্যরকম এবং অন্য মেয়েদের বা বাবা মায়ের হলে কিছুটা কম। আমার পেয়েছি যে একজন মানে বাড়ির যে একটা ছেলে, তার অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু তার মা বাবা কম খেয়েছে এবং তাদের অ্যান্টিবডি খুব ভালো এসছে, কিন্তু ওই ছেলেটার অ্যান্টিবডি এখনো আমার খুব ভালো দেখতে পাচ্ছি না। এই যে একটা কথা বললেন যে মানে কিভাবে ইমিউন সিস্টেম রেসপন্স করবে, সেটা ইন্ডিভিজুয়াল একটা ফ্যাক্টর আছে, পাশাপাশি কিন্তু ওষুধের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। মানুষ এখন বেঁচে থাকার জন্য নানান ধরনের ওষুধপত্র খাচ্ছে, কোনটা সারবে না এটা বলা খুবই দুষ্কর এবং এর একটা কিন্তু নেতিবাচক প্রভাব পড়ছে ইমিউন সিস্টেমে। আচ্ছা দাদা, আমার যেটা মনে হয় যে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই, কারণ ভ্যাকসিন দিয়ে আমার দেশে কোনো বিকল্প নেই। আমি আমার পরিবারের যে কথাটা, যে আমার যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল, তার বড় বোন আমি কাজ করছি ভ্যাকসিন নিয়ে, আমার ছোট ভাই সে চলে গেল আমাকে না জানায়। হ্যাঁ,
মানে এই যে পেইন, এই যে একটা কষ্ট, আমি চাই না যে বাংলাদেশের কোনো মানুষের পরিবারে জি আর এই ধরনের কষ্ট আসুক। এই ডক- যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা। আপনার সাথে আমরা সহমত পোষণ করছি। না, তবে একটা খুবই- কথা, ভ্যাকসিনের কোনো এটি- বিকল্প জি, সূত্রটা খুবই দুঃখ 2003 সালে যখন SARS আউটব্রেক হলো, এটি খুবই খুবই দুঃখজনক ঘটনা যে ডক্টর বিজন কুমার শীল, বাংলাদেশে ব্যাপক সংখ্যক ডাক্তার মারা গেছেন, এটি দুঃখজনক ঘটনা। কিছুদিন আগে বার্তা সংস্থা ইউএনবি একটি প্রতিবেদন দিয়েছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসক মৃত্যুর দিক থেকে বাংলাদেশ বিশ্বে প্রথম, সবচেয়ে বেশি মারা গেছে। আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হলো এখন ঘরে ঘরে মানুষ নানা রকম ওষুধ খাচ্ছে, ভিটামিন ডি, ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেট, এবং একজন একটি ওষুধ খাচ্ছেন, ফেসবুকে লিখে দিচ্ছেন, অন্যরাও সেগুলো খাওয়া শুরু করে দিচ্ছেন। এই বিষয়টি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? আমি মনে করি এটা ভালো চেয়ে মন্দ বেশি দিচ্ছে। কেন কারণ কেন? আমরা এমন দেখেছি যে অসুস্থ হওয়ার পর যে ওষুধটি খাওয়া উচিত, অনেকে অসুস্থ হওয়ার আগে খাচ্ছে, এবং সেটা কিছুটা ইমিউনোসাপ্রেসিভ ডাক্তাররা খাচ্ছে এই ভেবে যে তাদের কোনো অসুখ না হয়। তো এই যে একটা মানে মানুষের মানে আমি ঠিক দুর্বলতা করবো না, এটা মানুষের কোনো গতি নেই। মানুষ তার চেয়ে করোনা থেকে বাঁচতে, এবং যেভাবে জি। যে যা বলতেছে ওনারা সেটাই আমি, ফলো করছে। জি। আরেকটা উনি বলছেন আরেকটা, সে দুইটা কোনো খাচ্ছে তারা। জি, ডক্টর বিজন কুমার শীল, আমি আপনার কাছে আসবো। জনাব অধ্যাপক ডক্টর এস.এম.এ রহমান, আমাকে একটা বিরতিতেও যেতে হবে, তারপরে আমি 1 মিনিটের জন্য আপনার সঙ্গে একটা আলোচনা শুরু করে তারপরে বিরতিতে যেতে চাই। এই যে মানুষজন ভিটামিনগুলো খাচ্ছে বা নানা রকম ওষুধ খাচ্ছে সতর্কতামূলকভাবে, এটি কি ভালো হচ্ছে? কি মনে হয় আপনার? ভিটামিন খাওয়া ভালো, ভিটামিন খেলে ভিটামিনের কোনো সমস্যা নেই। ভিটামিন সি, ভিটামিন কমপ্লেক্স আমি খেতে পারেন, জিঙ্ক খেতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যদি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খান, তাহলে কিন্তু আপনার জন্য খুব ক্ষতি করে। জি জি, আমি আসলে ডক্টরের প্রেসক্রিপশন খাওয়া উচিত নয়। আচ্ছা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এখানে বেশ কয়েকজন যারা আছেন তারা সবাই বিজ্ঞান ভিত্তিক অনেক কাজ করেছেন, আমি যতটুকু জানি তাদের সম্পর্কে। তো আপনি যে বিষয়টি বললেন তার আগে আমি একটি বিষয় একটু বলে নেই, যে আপনি ওষুধ সংক্রান্ত বিষয়ে যে বিষয়টি এখানে আলোচিত হচ্ছে, একটা ওষুধ দেখেন, করোনা ভাইরাসটা কিন্তু এটা নতুন আমাদের এখানে এসেছে, আমাদের কারোরই কিন্তু এ সম্পর্কে জানা ছিল না। সুতরাং এর এগেইনস্টে কিন্তু কোনো ওষুধ নয়। এখন নতুন যদি একটা ওষুধ আবিষ্কার করতে হয়, আমাদের সায়েন্স যেটা বলে যে একটা ওষুধ আবিষ্কার করতে আপনার 10 to 15 ইয়ার্স লেগে যায়। রিসার্চ করতে একদম 16টা স্টেপ আছে, 16টা স্টেপ আপনার কভার করে একটা ড্রাগ মার্কেটে আনার জন্য আপনার সেটা 10 to 15 ইয়ার্স লেগে যেতে পারে, যদি আমরা সফলতা পাই। আর ভ্যাকসিনের যে বিষয়টি, ভ্যাকসিনের তো এর আগে আপনারা জানেন যে ভ্যাকসিন, অনেকগুলো ভ্যাকসিন কিন্তু এখনো আমরা পৃথিবীতে আসেনি। যেমন আমি যদি বলি ইবোলা ভাইরাসটা 1976-এ সেটা যখন ডিটেক্ট করা হয়েছিল, ভ্যাকসিন কিন্তু আবিষ্কার হতে 43 বছর লেগেছে। জি। তবে একটা বিষয় হচ্ছে যে আমাদের এখন ভ্যাকসিনের যে গবেষণাটা হচ্ছে, বিশ্বের যে কোনো সময়ের থেকেই কিন্তু কোভিডের উপরে ভ্যাকসিনের গবেষণা আমার মনে হয় যে অনেক বেশি হচ্ছে, এবং অনেকগুলো 150টি বা 160-170টি হবে, আমার কাছে ঠিক জানা নেই, এরকম 160-170টি ভ্যাকসিনের গবেষণা হচ্ছে। এবং 3টি, জি ডক্টর রহমান, বলা হচ্ছে যে 3টি ভ্যাকসিন যে কোনো মুহূর্তেই সফল হয়ে যেতে পারে বলে এক ধরনের আশাবাদ রয়েছে। আমি একটা বিরতি নিতেই হচ্ছে, আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে এই আলোচনা দিয়ে শুরু করতে চাই। ডক্টর বিজন কুমার শীল, আপনি আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। ডক্টর বেনজির আহমেদ এবং ডক্টর নাজনীন সুলতানা, আপনাদেরও আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে বিরতিতে যাচ্ছি। আবার স্বাগত, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। ডক্টর এস.এম.এ রহমান, আপনি বলছিলেন যে ওষুধ নিয়ে আমাদের এখানে বেশ কিছু ওষুধের নাম তো আমরা শুনতে পেলাম, গণমাধ্যমে এসেছে, চিকিৎসকরা বলছেন তারা ব্যবহার করছেন, কাজে দিচ্ছে। আবার আন্তর্জাতিকভাবে 3টি ভ্যাকসিন প্রায় তৈরি হয়ে যায় অবস্থায় আছে, বাংলাদেশেও একটি ভ্যাকসিনের পরীক্ষা চলছে। কি বলবেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে ওষুধ নিয়ে একটু বলি। তো আমাদের এখানে ডক্টর বেনজির একটু আগেই বলেছেন যে আসলে করোনার জন্য
যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন, কারণ অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, অক্সিজেন সাপ্লাইটাই খুবই জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে অক্সিজেন সাপ্লাইটা এবং অক্সিজেনের সংকট থাকার কারণে অনেক জায়গায় সেন্ট্রাল অক্সিজেন লাইন নেই, এটা নিয়ন্ত্রিত উপায় হয়তো দেওয়া হচ্ছে না, যে কারণে অক্সিজেন স্যাচুরেশন বা অক্সিজেন সাপ্লাই কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। তবে কিছু কিছু ওষুধ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ট্রায়াল হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, দেশে বিদেশে বিভিন্ন ট্রায়াল হয়েছে, তার ভিত্তিতে কিছু কিছু ওষুধ কিন্তু রিপারপাজিং হচ্ছে। আমি আগেই বলেছি যে ওষুধ কিন্তু এক নতুন ওষুধ বের করতে হলে আপনাকে 10 বছর মিনিমাম ওয়েট করতে হবে, সেটা যেহেতু আমাদের সময় নেই, সেহেতু যে ওষুধগুলো আছে বিশেষ করে কিছু অ্যান্টিভাইরাল ওষুধ যেটা আগে ইবোলার ক্ষেত্রে বা বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, যেমন ফেভিপিরাভির, রেমডেসিভির, একটু আগেই রেমডেসিভির বিষয়টি এসেছে, এই ওষুধগুলো আমাদের এখানে ইউজ হচ্ছে। তবে রেমডেসিভিরের বিষয়ে আমি যেটা মনে করি যে আমাদের এখানে যেভাবে ইউজ করা হচ্ছে, এই ইউজ করাটা কতটুকু রোগীর উপকার আসছে আমার একটু সন্দেহ আছে। কারণ আমরা যদি দেখি যে রেমডেসিভির যেভাবে কাজ করে, আসলে ভাইরাস রেপ্লিকেশনকে ইনহিবিট করে, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে, এই এনজাইমটাকে কিন্তু সে ইনহিবিট করে। তো যে যখন ভাইরাল লোডটা বেশি থাকে তখন এই ওষুধটা যদি দেওয়া যায় আমি মনে করি বেশি কার্যকরী হবে। আমরা দেখেছি যে করোনার ক্ষেত্রে কি হয়, ভাইরাস আক্রান্ত হওয়ার পর ভাইরাল লোড প্রথম দিকে বাড়তে থাকে, পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, ইনফ্লামেশন, কোয়াগুলোপ্যাথি, আরো বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয় এবং তার কারণে পেশেন্ট মারা যায়। রেমডেসিভিরের কিন্তু ওই ক্ষেত্রে কোনো কাজ নাই। আমি মনে করি যে রেমডেসিভির ভাইরাল রেপ্লিকেশনটাকে ইনহিবিট করে। ফেভিপিরাভির একটি ওষুধ যেটা কয়েকদিন আগেই বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের একটি রেজাল্ট দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে ক্লিনিক্যাল ট্রায়ালের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ফেভিপিরাভিরের যে ক্লিনিক্যাল ট্রায়ালটি বাংলাদেশে হয়েছে, ডাবল ব্লাইন্ড প্লাসিবো কন্ট্রোল র্যান্ডমাইজড ট্রায়াল, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন সোসাইটির ডক্টররা এখানে ছিলেন, আমি সংযুক্ত ছিলাম। তো সেখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে ভালো ফল পেয়েছি এবং সেফটি লেভেল কিন্তু অনেক ভালো এই ড্রাগটি। এবং 4 দিনে দেখা গিয়েছে যে 4 দিনে যে রেজাল্টটি পাওয়া গেছে 48% পেশেন্ট ভাইরাল ক্লিয়ারেন্স, মানে 50% এর মতো পেশেন্ট ভাইরাল ক্লিয়ারেন্স হয়ে গেছে, অথচ প্লাসিবো গ্রুপে কোনো পেশেন্টই ভাইরাল ক্লিয়ারেন্স হয়নি। আরো কিছু রেজাল্ট আছে, আমি রেজাল্ট বলছি না, তবে ওষুধের যে বিষয় কতজন ডক্টর রহমান কতজন রোগীর উপরে এই পরীক্ষাটি করা হয়েছে এবং এই পরীক্ষাটি প্লাসিবো মানে সত্যিকারের ওষুধ নয় কিন্তু ওষুধের মতো একটা কিছু দেয়া হয়েছে, কতজন রোগীর উপরে, মানে আপনাদের এই গবেষণায় মোট কতজন অংশগ্রহণ করেছিল? এখানে জি বুঝতে পেরেছি, এখানে 50 পেশেন্টের উপর করা হয়েছে, 25 পেশেন্ট ছিল হচ্ছে ড্রাগ ট্রিটেড, 25 ছিল প্লাসিবো ট্রিটেড, প্লাসিবো দেওয়া হয়েছিল 25। ডক্টর বিজন কুমার শীল, তাহলে এই যে ভাইরাস ঠেকানো ভ্যাকসিনের মাধ্যমে ভাইরাসকে চিকিৎসা দেয়া, আক্রান্ত হয়ে গেলে কেউ ওষুধের মাধ্যমে, এবং মোটামুটি সবকিছু ব্যবস্থাপনা করার জন্য রোগটাকে চিহ্নিত করা সেটি কিটের মাধ্যমে, এখন এই 3টি জায়গাতে বাংলাদেশের অবস্থান আপনি কি দেখছেন? এটি বলা বেশ জটিল। তো আমি যেটা মনে করি যে উনি ডক্টর প্রফেসর রহমান যেটি বললেন, আমি ওনার সাথে একমত যে ভাইরাস অ্যান্টিভাইরাল ড্রাগ সাধারণত করোনা ভাইরাসের ক্ষেত্রে খুব একটা কার্যকর হবে না, কারণ এই ভাইরাসের মাল্টিপ্লিকেশন যদি এত বেশি যে আপনি যদি এই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজকে আপনি ইনহিবিট করতে চান, তো সেখানে যতটুকু ডোজ দেওয়া দরকার এটা হয়তো রোগীর জন্য টক্সিক হতে পারে। তবে এই সমস্ত ড্রাগ খুব ভালো কাজ করে আপনার ক্রনিক ডিজিজ যেমন এইচআইভি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি ক্ষেত্রে এগুলো অনেক দিন সময় পাওয়া যায়। এই জন্য আপনার একটা ভালো রেজাল্ট পেয়েছে, খুব খুশি হলাম। তবে আমার ব্যক্তিগত ধারণা যে এই ধরনের অ্যাকিউট যেখানে ভাইরাস অত্যন্ত দ্রুত গতিতে গ্রো করে এবং দেয়, সেখানে কিন্তু এটাকে ফেস করা বেশ জটিল। তো আরেকটা হচ্ছে যে ভ্যাকসিনটা আমি মনে করি আসা উচিত। ভ্যাকসিনটি আরো 17 বছর আগে আসা উচিত ছিল, কিন্তু আসেনি। ওই সময় ইনফেকশনটাতে আমরা কন্টেন করেছিলাম, কিন্তু এটা যে এই পর্যায়ে আসবে আবার 17 বছর পর, এটা আপনি হয়তো কল্পনা করতে পারেনি বা কোনো রাষ্ট্র কল্পনা করেনি। ভ্যাকসিন আসা উচিত। ভ্যাকসিন না আসলে ভবিষ্যতে হয়তো এই মহামারীতে কাজ না হলেও পরবর্তীতে এই ভ্যাকসিনটা কার্যকর হবে। আপনি কি ডক্টর বিজন কুমার শীল, আপনি কি এই মহামারী ভালো হয়ে যাওয়ার পর আবারও কোনো মহামারীর আশঙ্কা করেন?
হতে পারে, অসম্ভব কিছু নেই। কারণ 2003 সালে যে আউটব্রেকটি হয়েছিল, আমরা তো ভেবেছিলাম আর করোনা ভাইরাস পৃথিবীতে আসবে না, কিন্তু আজ 17 বছর পর ঠিকই এসেছে। আবারও যে আসবে না, কারণ ভাইরাস যদি কখনো কোনোভাবে আপনার সেলভেটিক ফর্মে যায় বা কোনো হোস্ট টিকে যায়, তাহলে সেখানে আসতে পারে, অসম্ভব কিছু নয়। এবং সে কিন্তু হোস্ট টু হোস্ট মিউটেটেড হয়েও আসতে পারে। আসতে পারে, কিন্তু আমার মনে হয় ভ্যাকসিনের প্রয়োজন খুবই বেশি। হ্যাঁ, ডক্টর নাজনীন সুলতানা, সেক্ষেত্রে যদি অভিযোজিত হয়ে নতুনভাবে যদি এই ভাইরাস ফেরত আসে, তাহলে আপনারা এখন বিশ্বতে এবং বাংলাদেশে আপনারা যে ভ্যাকসিন নিয়ে কাজ করছেন, এই ভ্যাকসিনগুলো কি তখন কাজ করবে সেই অভিযোজিত ভাইরাসের বিরুদ্ধে? আসলে আমরা যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা, আমরা তার ডিএনএ সিকোয়েন্স করে আমরা কিন্তু তার অনেকগুলো এপিটুপ তৈরি করেছিলাম। করার পরে আমরা আমাদের রিজিওনাল যে মিউটেশন আছে, আমরা অলরেডি আমাদের ডক্টর আসিফ কিন্তু সেটা তার প্রেজেন্টেশনে বলেছেন, 614 নম্বরে একটা প্রোটিন কিন্তু সে চেঞ্জ হয়ে গিয়েছে, যে নর্মাল যেটা থাকার কথা সেটা নেই। তো আমরা কিন্তু ওই অংশগুলো আমরা ইন্ডিভিজুয়ালি ভ্যাকসিন তৈরি করতে লাগিয়েছি এবং আমরা ইন্ডিভিজুয়ালি এগুলো চেক করছি, ঠিক আছে? তো আমরা যেহেতু এখন একবার কাজটা শুরু করেছি, আমরা কন্টিনিউয়াসলি যত ভাইরাসে আসুক আমরা আমাদের রিজিওনাল টার্গেট করে করে আমরা কিন্তু সেই ভাইরাস কাজ শুরু করব, এবং আমাদের যে ভাইরাসটা আমি হোপফুলি হয়তো কাজ করবে, আমি আশাবাদী। আচ্ছা, এবং বিশ্বজুড়ে যেই টিকা যারা এখন কাজ করছেন, তাদের যদি কোনো একটি টিকা সফল হয়ে যায়, যে মানুষের দেহে তারা কার্যকর হয়ে যাচ্ছে, সেগুলো কি বাংলাদেশে এসেও বাংলাদেশের মানুষের জন্য কার্যকর হবে? এটা ডিপেন্ডস, কারণ হচ্ছে হয়তো হতে পারে, আবার হয়তো আমরা যতটুকু আশা করছি কাজ করা সে হয়তো নাও হতে পারে, ঠিক আছে? তো আমার কাছে যেটা মনে হয়, আমার যতটুকু ডাটা আছে, আমার কাজের যে প্রিক্লিনিক্যাল স্টাডি যে ডাটাগুলো আছে, সেটা মনে হয় আমাদের দেশে তৈরি ভ্যাকসিন আমার দেশের লোকের উপর কার্য করার জন্য আমি মনে করি 100% সফল হবে। জি, তাহলে যে ডক্টর বেনজির আহমেদ, তাহলে আপনি তো শুনলেন যে ওষুধের আবিষ্কার, ওষুধ উদ্ভাবনের বিষয়টি, ওষুধ কিভাবে কাজ করছে, সবাই সবগুলো বললেন। জি জি বলুন, ডক্টর বিজন কুমার শীল কিছু বলতে চান? না, ঠিক আছে। অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ, তাহলে ভ্যাকসিন এবং ওষুধ এই জায়গাতে আমাদের কত ভাগ আশা আমরা রাখবো, আর বাকি অন্য কোনো বিষয় আছে কিনা যার মাধ্যমে আমরা এই মহামারীকে প্রশমন করে ফেলতে পারবো? আসলে মহামারীতে আমাদেরকে বলি ফার্মাসিউটিক্যাল এন্ড নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, দুটো অ্যাসপেক্ট আছে। তো সাধারণত আমরা অতীতে যত প্যান্ডেমিক হয়েছে বা এপিডেমিক হয়েছে, সেখানে আমরা আসলে সেই সিচুয়েশনে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশনের রোলটা বেশি দেখেছি। এক্ষেত্রেও তাই, সারা বিশ্বজুড়ে আপনি খেয়াল করে দেখেন যে দেশগুলো এখন পর্যন্ত এটা কন্টেইনমেন্টে সফল হয়েছে, তাদের মূল অস্ত্রটা হলো নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন। যেরকম আছে সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং, আপনার কোথাও লকডাউন করে যোগাযোগ সীমিত করে দেয়া, ট্রেসিং করা, টেস্টিং করা, আইসোলেশন করা, কোয়ারেন্টাইন করা, এগুলো সবই হচ্ছে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন। এখন আপনি খেয়াল করে দেখেন বিশ্বে ভ্যাকসিনগুলো বিভিন্ন পর্যায়ে আছে এবং অনেকেই বলছে কাছাকাছি আসছে, কিন্তু কেউই আসলে একেবারে সুনিশ্চিত বলতে পারে না ভ্যাকসিনটা আলটিমেটলি কার্যকরী হবে এবং আসবেই। একদম ডক্টর বেনজির আহমেদ, আমি অনুষ্ঠানের শেষ দিকে, আপনার জন্য আর 30 সেকেন্ড আছে সময়। সেক্ষেত্রে আমাদের মূল জোরটা দেওয়া উচিত নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশনে। এখনো আমাদের সুযোগ আছে, আমাদের যে লাল সবুজ হলুদ কার্যক্রম, সেখানে টেস্ট করা, ট্রেস করা, টেস্ট করা, আইসোলেশন করা, কোয়ারেন্টাইন করা, এটাই হবে আমাদের মূল ভিত্তি। আমরা ভ্যাকসিন হয়তো ভবিষ্যতে কাজে লাগাতে পারবো কোনো কোনো ক্ষেত্রে, সীমিত ক্ষেত্রে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, অধ্যাপক ডক্টর এস এম এ রহমান, আপনার জন্য 30 সেকেন্ড, আপনার শেষ কথাগুলো শুনি। যে বিষয়ে আলোচনা হচ্ছিল আমি সেই বিষয়ে একটু বলতে চাই। ভ্যাকসিনের বিষয়টি, আসলে ভ্যাকসিন আমরা কখন পাবো, কিভাবে পাবো, এবং যেহেতু করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা যাবে কিনা এবং সেটা কতটুকু কার্যকরী হবে কতদিন পর্যন্ত। আমরা জানি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের প্রতি বছর দিতে হয়। তো আমি মনে করি যে গবেষণা হচ্ছে ভালো, সেটা যদি ভালো আমাদের ফলাফল নিয়ে আসে সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো।
পাশাপাশি আমাদেরকে শেষ করতে হবে। বিধিমালা স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে। এবং আমি মনে করি যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো যদি একটি গাইডলাইন্স করে নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করা যায় আমাদের জন্য, তাহলে আমরা আমাদের মনে হয় যে মর্টালিটি রেট বা আমাদের পেশেন্টকে আমরা আরো ভালোভাবে সেবা। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নাজনীন সুলতানা। 30 সেকেন্ড আপনার জন্য, আপনার শেষ কথাগুলো শুনি। জি, অনেক ধন্যবাদ। আমরা ভ্যাকসিন নিয়ে কাজ করে আমরা একটা নির্দিষ্ট লেভেলে চলে এসেছি, ঠিক আছে? তো আমরা এখন দুটো জিনিস আমার কাজের জন্য একটু মনে করি যে অন্তরায়, ঠিক মতো আমার ম্যাটেরিয়ালটা পাওয়া। কারণ আমরা একটা ম্যাটেরিয়ালের জন্য যখন রিকুইজিশন অ্যারেঞ্জ করি তখন এটা হয় কি সরকার সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিয়ে আনতে বেশ একটা লম্বা সময় পার হয়ে যায়। আমি সরকারের কাছে এখন আবেদন করব যে যখন আমরা কোনো ম্যাটেরিয়ালসের জন্য আমরা আনার জন্য চেষ্টা করছি, আমাদের জন্য খুব অল্প সময়ে পারমিশনটা দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কাজটা খুব দ্রুতভাবে নিই। কারণ আমরা একটা প্রাইভেটলি ফান্ডেড অর্গানাইজেশন, সেখানে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান ডক্টর নাজনীন সুলতানা অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি অনুষ্ঠান এখানেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলি, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন, নিজেরা সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।